ধরুন আগামীকাল আপনার বিয়ে, তাও আবার অনেক ত্যাগ তিতিক্ষার পর পাওয়া আপনারই প্রিয় মানুষটির সাথে। কিন্তু বিয়ের আগের রাতেই হয়ে যায় এক অদ্ভুত ঘটনা। আপনার হবু স্ত্রীকে কোনো এক অজ্ঞাত ব্যক্তি খুন করে ফেলে। আবার একই গ্রামে কোনো এক অজানা জায়গায় মাটি খুঁড়ে 107 জন মানুষের কঙ্কাল পাওয়া যায়। এই রহস্য উন্মোচন করতে হলে দেখতে হবে 2023 সালে মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম কাটেরা। চলুন কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটি 1989 সালের। রিনা ডি সৌজা নামে এক ফরেন্সিক লেডি অফিসারকে কিছু কঙ্কাল উদ্ধার করতে দেখা যায়। তিনি নিবিড়ভাবে কঙ্কালগুলো পর্যবেক্ষণ করছিলেন। কিছু সাংবাদিক পুলিশকে সেই কঙ্কাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ বলে কিছু দিনমজুর পুকুর খননের কাজ করার সময় এই কঙ্কালগুলো দেখতে পায়। পরবর্তীতে আরও খনন করার পরে আরও কঙ্কাল দেখতে পেলে তারা ভয় পেয়ে পুলিশে ইনফর্ম করে। তারপর পুলিশ এসে এই এলাকাটিকে নিজেদের দখলে নিয়ে নেয়। পুলিশ যখন সেই লেডি অফিসারকে জিজ্ঞাসা করে যে কতটি কঙ্কাল পাওয়া গিয়েছে, তখন লেডি অফিসার অবাক হয়ে উত্তর দেন যে 107টি কঙ্কাল পাওয়া গিয়েছে। তারপর আমাদেরকে একটি রাজপ্রাসাদ দেখানো হয়, যেখানে গারোয়া নামে একজন জমিদার কথা বলছিলেন। তিনি বলছিলেন যাতে কোনো একজন বিশেষ ব্যক্তিকে একটি বিশেষ উৎসবে আসতে না দেওয়া হয়। তারপর সিন চেঞ্জ হয়ে ভীমানাল্লি নামক একটি গ্রামকে দেখানো হয়, যেখানে একজন ব্যক্তি প্রত্যেক ঘর থেকে চাঁদা তুলছিলেন। আমরা এই লোকটির পরিচয় পরবর্তীতে জানাবো। গ্রামের প্রত্যেকটি লোক সেই চাঁদা উত্তোলনকারী ব্যক্তিকে বলছিল যাতে কোনো একজন বিশেষ ব্যক্তিকে ফিরিয়ে আনা হয়। তাদের গ্রামে একটা বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে, সেই অনুষ্ঠানে যাতে সেই ব্যক্তিকে ফিরিয়ে আনা হয়। তারপর দেখা যায় সেই চাঁদা উত্তোলনকারী ব্যক্তির সাথের ব্যক্তি একটা কালো প্রাইভেট কার থামানোর জন্য ইচ্ছাকৃত সেই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। গাড়ির ভেতর থেকে একজন অ্যাডভোকেট বের হয়ে আসে। তারপর সেই চাঁদা উত্তোলনকারী ব্যক্তি সেই অ্যাডভোকেটকে ওই বিশেষ ব্যক্তিকে বের করে আনার জন্য খুব কাকতি মিনতি করে। অ্যাডভোকেটের ফি হিসেবে গ্রামের প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে উত্তোলনকৃত চাঁদাই দিয়ে দেয়া হয়। তখন অ্যাডভোকেট তাকে প্রশ্ন করেন যে আপনারা নিজেদের জীবনের পরোয়া না করেও যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, যাকে বের করতে চাচ্ছেন, আসলে সে কে, সে কি হয় আপনার? তখন সেই ব্যক্তি পাল্টা উত্তর দেয় যে সে আমাদের ভগবান। পরবর্তী সিনে আদালতের বিচারকের রায় দেখানো হয়। বিচারক সেই বিশেষ ব্যক্তিকে 10 দিনের প্যারোলে বের হওয়ার জন্য অনুমতি দেয়, তবে শর্ত থাকে প্রতিদিন তাকে হাজিরা দিতে হবে এবং একজন কনস্টেবল তার সাথে থাকবে। তারপর সেই বিশেষ ব্যক্তিকে নিয়ে কনস্টেবল সহ একটা বাসের সিন দেখানো হয়। বাসের প্যাসেঞ্জাররা সেই বাসে চড়তে ভয় পাচ্ছিল, কারণ সেখানে সেই বিশেষ ব্যক্তি একটি হাতকড়া পরে বসা ছিল। আসলে বিশেষ ব্যক্তিটি আর কেউ নয়, আমাদের এই মুভির হিরো। প্যাসেঞ্জাররা সেই বাসে চড়তে না চাইলে পরবর্তীতে কনস্টেবলের রিকোয়েস্টে হিরো বাসের ছাদে চড়ে বসেন। তারপর কিছু দূর যাওয়ার পর কিছু গুন্ডা বাসের সামনে পাথর ফেলে বাসটিকে থামাতে বাধ্য করে এবং পাথর মেরে বাসের সমস্ত গ্লাস ভেঙে দেয়। আসলে তারা সেই কয়েদিকে অর্থাৎ আমাদের মুভির হিরোকে খুঁজছিল। তাদের মূলত পাঠিয়েছিল মুভির প্রথম সিনে দেখানো সেই রাজপ্রাসাদে থাকা জমিদার গারোয়া, যাতে তারা হিরোকে মেরে ফেলতে পারে। তারপর কন্ডাক্টর তাদেরকে বলে দেয় যে কয়েদি সহ কনস্টেবল বাসের উপরে অবস্থান করছে এবং গুন্ডারা বাসের উপরে উঠে তাদেরকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না। আমরা দেখতে পাই কনস্টেবল সহ আমাদের মুভির হিরো পাহাড়ের মধ্যে এবং বিভিন্ন জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করছে। তারপর হিরো একটা ঝর্ণার পাশে সে নিজের মুখ ধোয়ার সময় পুলিশ তাকে জিজ্ঞাসা করে তোর পিছনে আসা সেই লোকগুলি কে ছিল আর তারা তোকে কেনই মারতে চায়, আর তোর নামটাই বা কি? তার সাথেই মুভির নাম এবং আমাদের হিরোর নাম রিভিল করা হয়, অর্থাৎ এই মুভির নাম এবং আমাদের হিরোর নাম একই। সে বলে আমার নাম কাটেরা আর আমার গ্রামের নাম ভীমনাল্লি। সেখানে আমার একটি কামারখানা ছিল, যত লোহার জিনিসপত্র সবকিছু আমিই তৈরি করতাম, যেমন ছুরি, কাঁচি, তলোয়ার এবং চাষবাসের জন্য বিভিন্ন লোহার যন্ত্রপাতি। আশেপাশের গ্রামের সকল মানুষ আমার দোকান থেকেই সবকিছু নিত। কাটেরার একজন কর্মী ছিল যে ছিল বোবা, তবে তার নাটক করার খুব শখ ছিল। তাকে নাটকের একটি রোল দেওয়ার জন্য সে চলে যায় নাট্যশালায়। তখন আমাদেরকে দেখানো হয় সেই চাঁদা উত্তোলনকারী ব্যক্তিকে। আসলে তিনি আর কেউ ছিলেন না, কাটেরার দুলাভাই ছিলেন। কাটেরা তার দুলাভাইকে অনেক সম্মান করত। তার দুলাভাইও যাত্রাপালায় অনেক সুন্দর অভিনয় করতে পারত, কিন্তু তার রোলটা সেই বোবা ব্যক্তিকে দিয়ে দেওয়ার কারণে সে তখন কাটেরাকে বলে আমি যে রোল অভিনয় করতে চাই সেটা কি তুমি বোবাকে দিতে চাচ্ছ? তখন কাটেরা সেই স্থান থেকে দ্রুত চলে যায়। একদিন জমিদার দেবরায়ের লোক ঘোষণা দেয় যে আগামীকাল জমিদারকে কর প্রদান করতে হবে।
কর পরিশোধের দিন একজন বৃদ্ধ গরিব কৃষক সঠিক পরিমাণে কর প্রদান করতে পারে না বলে দেবরায় অন্যদের উপর অতিরিক্ত পরিমাণে করের বোঝা চাপিয়ে দেয়। তারপর রিভিল হয় এই মুভির হিরোইন, যে ছিল পার্শ্ববর্তী গ্রামের জমিদারের হিসাব রক্ষকের মেয়ে প্রভা। সে কাটেরার কারখানায় যায় এবং তাকে বিয়ে করার জন্য জোরাজুরি করে, কিন্তু কাটেরা রাজি হয় না, কারণ তাদের মধ্যে উঁচু নিচু জাতের ভেদাভেদ রয়েছে। তখন প্রভা কাটেরাকে একটা কিস করতে বললে সে তাকে সেখান থেকে জোর করে বের করে দেয়। এদিকে সরকার থেকে কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করা হয়, কিন্তু জমিদার এবং সরকারি কর্মকর্তারা একত্রিত হয়ে সেই বীজ কৃষকদের কাছে বিক্রি করে। এটা জানতে পেরে প্রভা কাটেরার কাছে চলে আসে এবং তাকে সকল তথ্য জানায়। আসলে ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও প্রভা ছিল একদমই অন্যরকম। সে সবসময় গরিব কৃষকদের কথা ভাবত এবং তাদের পক্ষেই কথা বলতো। তবে তার ভাই পদ্ম ছিল একদমই উল্টো। এখানে আমরা দেখতে পাই একটি হোটেলে কাটেরা এবং তার দুলাভাই কথা বলছিল। তখন পাশে থাকা একজন লোক প্রভাকে নিয়ে আজে বাজে কথা বললে কাটেরা তাকে শাসিয়ে সাবধান করে দেয়। সে বলে সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মানই করবে, অসম্মান করবে না। তারপর একদিন কাটেরা প্রভার বাসায় 50টা কাঁচি ডেলিভারি করার জন্য যায়। তখন প্রভার হাত থেকে কাটেরার কর্মী ছোট একটা শিশু প্রভাদের ব্যক্তিগত গ্লাসে লাচ্ছি পান করার কারণে শাস্তিস্বরূপ তাকে 10টি চাবুক মারার কথা বলা হয়, কিন্তু কাটেরা সেই শাস্তি নিজের গায়ে নিয়ে নেয়। তারপর সিন চলে আসে বর্তমানে। ল্যাবরেটরিতে ফরেন্সিক লেডি অফিসারের সাথে পুলিশ দেখা করতে আসে এবং তিনি কঙ্কালসমূহের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। ফরেন্সিক অফিসার পুলিশকে উত্তর দেয়, এই ঘটনা প্রায় 10 বছর আগের এবং আমি এটা ভালোভাবে যাচাই বাছাই করব, তারপর রিপোর্ট দিব। পুলিশ তাকে বলে যে অনেক বছর আগে বিভিন্ন মহামারীতে বিভিন্ন রকম মানুষ মারা যেত, এই ঘটনাও হয়তো এরকমই কিছু একটা হবে। যাই হোক, আপনি আপনার সন্তুষ্টির জন্য গবেষণা চালিয়ে যান, তবে রিপোর্ট একটাই দিবেন, সেটা হচ্ছে ন্যাচারাল ডেথ। তখন পুলিশের অফিসারের সাথে থাকা কনস্টেবল তাকে জিজ্ঞাসা করে যে কঙ্কালের মাধ্যমে ঘটনার সম্পূর্ণ রহস্য জানা যায় কিনা। তখন পুলিশ অফিসার তাকে উত্তর দেয়, একটি কঙ্কালের মাধ্যমে সকল তথ্যই উন্মোচন করা সম্ভব। কে পুরুষ ছিল, কে মহিলা ছিল, কত সাল আগের ঘটনা, কিভাবে মারা গিয়েছে, এই সব কিছুই উদ্ঘাটন করা সম্ভব। এতে করে সেই কনস্টেবল কিছুটা বিচলিত হয়ে যায়। এরপর পুলিশের সেই কনস্টেবল এবং কয়েদি অবস্থায় থাকা কাটেরাকে একটা নদী পার হতে দেখা যায়। তখন কনস্টেবল কাটেরাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জেলে গেল। তারপর আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকে একটা উৎসবের প্রস্তুতি দেখানো হয়, যে উৎসবের নাম হচ্ছে মারাম্মা। পূজারী বলে 21 দিন পর এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে একটি পশুর বলি চড়ানো হবে এবং এই বলির সাথে সাথেই তাদের গ্রাম সুজলা সুফলা হয়ে উঠবে বলেই তাদের একটি বিশ্বাস রয়েছে। অন্যদিকে কাটেরার বোন একটি মাঠে কাজ করছিল। তার বাচ্চা কান্নাকাটি করে বিদায় তাকে দুধ দেওয়ার জন্য যাচ্ছিল কাটেরার বোন, কিন্তু তখনই জমিদারের লোক মারা তার শ্লীলতা হানি করে এবং এটা শুনতে পেরে কাটেরা খুব দ্রুতই জমিদারের উঠানে পঞ্চায়েতে চলে আসে এবং তাকে মারতে থাকে। জমিদার এসে তাকে ধমকায় এবং কাটেরা জমিদারের সামনেই মারার এক চোখ উপড়ে ফেলে। তখন জমিদার শাস্তিস্বরূপ কাটেরাকে মাল্লাঙ্কের উৎসবে গিয়ে সেখান থেকে ওই বলি দেওয়া পশু নিয়ে আসার জন্যই বলে, যেটার কথা কিছুক্ষণ আগেই পূজারী বলছিল। কাটেরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং চলে আসে। আসলে চ্যালেঞ্জটা হলো ওলেমারিকে নিয়ে আসা। ওলেমারি হলো সেই বলি দেওয়া পশুর রক্ত। এই উৎসব প্রতি 3 বছর পর পর উদযাপিত হয় এবং গ্রামবাসীদের বিশ্বাস, যেই গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হবে সেই গ্রাম সবসময় সুজলা সুফলা থাকবে। যার জন্য উৎসব অনুষ্ঠিত হওয়া গ্রাম থেকে এই পশুর রক্ত নিজের হাতে মেখে নিজের গ্রামে নিয়ে আসতে হয়, তাও আবার সূর্যাস্তের আগেই। তবে এই কাজটা এত সোজা নয়, এতে জীবনের ঝুঁকি থাকে, কারণ যে গ্রামে উৎসব অনুষ্ঠিত হবে সেই গ্রামের জমিদার কখনোই চাইবে না ওলেমারি অন্য কোনো গ্রামে চলে যাক। যার জন্য সে অস্ত্রসহ অনেক লোকজন ভাড়া করে রাখে, যাতে করে কেউ এই পশুর রক্ত অন্য গ্রামে নিয়ে যেতে না পারে। আর এই সব কিছুই নদীতে থাকা মাঝি পুলিশ কনস্টেবলকে বর্ণনা করে শোনায়। সিনেমা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আজকে সেই মহোৎসবের দিন। পূজারী জিজ্ঞাসা করে কেউ এই মহিষকে এই জায়গা থেকে নিয়ে যেতে পারবে কিনা, অর্থাৎ মহিষের রক্ত নিতে পারবে কিনা। তখন কাটেরা হাত তোলে। কাটেরা 3বার বলে, আমি এখানে ওলেমারিকে আমার গ্রামে নিয়ে যেতে এসেছি। আর সাথে সাথে শুরু হয়ে যায় চরম ফাইট। এদিকে সেই গ্রামের জমিদার গারোয়া কাটেরার মৃত্যুর সংবাদ শোনার জন্য অপেক্ষা করতে থাকে। পার্শ্ববর্তী গ্রামের গুন্ডারা কাটেরাকে
দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এদিকে কাটেরার গ্রামবাসী সবাই কাটেরার জন্য অপেক্ষা করতে থাকে। সকল অপেক্ষার পালা অবসান করে কাটেরা অবশেষে সেই রক্ত নিয়ে চলে আসে তার নিজের গ্রামে। তারপর একদিন প্রভা একটা পত্রিকা নিয়ে আসে কাটেরার কারখানায় এবং একটা সুখবর দেয়। খবরটি হলো এরকম যে 1951 সালের ভূমি আইন অনুযায়ী কৃষকদেরকে এখন থেকে আর জমিদারের দাসত্ব করতে হবে না, জমিদারকে কোনো কর দিতে হবে না, যারা জমি চাষ করবে তারাই জমির মালিক হবে। তখন তারা সবাই মিলে গ্রামের অন্যান্য কৃষকদের নিয়ে ভূমি অফিসে যায়। ভূমি অফিস থেকে প্রজ্ঞাপন নিয়ে তারা রাতের বেলায় একটা সভায় বসে। সেই সভায় প্রভা কৃষকদের সবাইকে ওই আইন সম্পর্কে বুঝায়। এমন সময় জমিদারের লোক তাদেরকে আগামীকাল কর দিতে হবে মর্মে ঘোষণা দিয়ে যায়। এদিকে সরকারি এই নতুন আইন সম্পর্কে জমিদারদেরও একটি মিটিং বসে। এমন সময় ওই রাতেই কাটেরা গ্রামের অন্যান্য মানুষদের নিয়ে জমিদারের উঠোনে এসে হাজির হয়। কাটেরা তাদেরকে সাফ জানিয়ে দেয় যে সরকারের নতুন আইন অনুযায়ী শুধু জমিদারই নয়, কৃষকরাও এখন থেকে জমির মালিক এবং তাই আজ থেকে জমির একটি শস্যকোনাও তারা জমিদারকে দিবে না। এদিকে আবার বর্তমানের একটা সিন দেখানো হয় যেখানে ফরেন্সিক অফিসার পুলিশ অফিসারকে বলে যে কঙ্কালগুলো প্রত্যেকটি পুরুষের কঙ্কাল এবং তাদের বয়স 25 থেকে 50-এর মধ্যে এবং প্রত্যেকটি কঙ্কালে একটি ধারালো কাট রয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতেই পারে না, এটা একটা ভয়ানক হত্যাকাণ্ড। তখন পুলিশের কনস্টেবল কাটেরার কাছে প্রশ্ন করে সেখানে যে 107টি কঙ্কাল পাওয়া গেছে সেটা কি কৃষকদের? কিন্তু কাটেরা কোনোই উত্তর দেয় না। এদিকে পুলিশ অফিসার ফরেন্সিক অফিসারকে ন্যাচারাল ডেথের রিপোর্ট দেওয়ার জন্য জোরাজুরি করলে ফরেন্সিক অফিসার তখন পুলিশ অফিসারকে কিছু কথা শুনিয়ে দেয়। তিনি বলেন, এটা 10 থেকে 15 বছর আগের একটা বড়সড় হত্যাকাণ্ড, আমি কিভাবে ন্যাচারাল রিপোর্ট দিতে পারি? আমি এই ঘটনার শেষ পর্যন্ত যাব। তখন পুলিশ অফিসারের সাথে থাকা কনস্টেবলকে আরও বিচলিত হতে দেখা যায়। এমন সময় কিছু গুন্ডা কাটেরা এবং কনস্টেবলের উপর আক্রমণ করার জন্য তাদের আশ্রয়স্থলের সামনে চলে আসে। তারপর কাটেরার সাথে ভিলেনদের অনেক বড় একটা ফাইট হয়ে যায়। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফাইটটা চমৎকার লাগে। এদিকে সেই জমিদার তার ভাড়াটে গুন্ডাদেরকে ইচ্ছামতো পেটায় কাটেরাকে মারতে ব্যর্থ হওয়ার কারণে। ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই প্রভার বিয়ের জন্য তার আত্মীয় স্বজন মন্দিরে যাচ্ছিল। এমন সময় কাটেরা তাদের রাস্তায় এসে দাঁড়ায়। কাটেরার দুলাভাই কাটেরা এবং প্রভার বিয়ের প্রস্তাব দিলে প্রভার বাবা তাকে জিজ্ঞাসা করে সে কাকে চায়, কাটেরাকে নাকি তার জাত পাত এবং তাদের পরিবারের মান সম্মান। প্রভা কাটেরার কাছেই চলে যায়। তখন প্রভার বাবা বলে, আজ থেকে আমার মেয়ে প্রভা সবার জন্য মারা গিয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় যে কিভাবে প্রভা কাটেরার প্রেমে পড়েছিল। অনেক আগে একবার রাতে প্রভা এবং প্রভার খালা একটি দুর্ঘটনায় পড়ে। তখন কাটেরা তাদেরকে সাহায্য করেছিল এবং কাটেরা নিজের শরীর থেকে প্রভাকে রক্ত দিয়েছিল। তখন থেকেই মূলত প্রভা কাটেরার প্রেমে পড়েছিল। তখন দেখা যায় পদ্ম অর্থাৎ প্রভার ভাই প্রভার সাথে দেখা করার জন্য কাটেরার বাড়িতে আসে। মূলত প্রভার মা প্রভার জন্য কিছু জামা কাপড় দিয়েই তাকে পাঠায়, সেগুলো নিয়েই প্রভার ভাই এখানে আসে। কাটেরা তাকে বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ করলেও সে ভেতরে প্রবেশ করে না। তখন কাটেরা তার নিরাপত্তার জন্য পদ্মকে একটি ছুরি দিয়ে দেয়। এদিকে জমিদারদের সাথে মন্ত্রীর একটা মিটিং বসে। জমিদাররা মন্ত্রীকে বোঝাতে থাকে যাতে এই ভূমি আইনটা বাদ করে দেওয়া হয়। তখন মন্ত্রী তাদেরকে একটা বাজে পরামর্শ দেয়, যখন সরকারি কর্মকর্তারা ভূমি জরিপ করার জন্য আসবে তখন কোনো কৃষক যেন জমির আশেপাশেও না থাকে, তাহলে জমিদারদের জমি জমিদারেরই থেকে যাবে। তখনই জমিদারের টাকা খেয়ে পুলিশ আসে কাটেরার বাড়িতে অভিযান চালাতে। তারা কাটেরার বাড়িতে বিভিন্ন কিছু খোঁজাখুঁজি করতে শুরু করে। তখন তারা কিছু চন্দন কাঠ খুঁজে পায়, যেগুলো জমিদারের লোকই এসে রেখে গিয়েছিল কাটেরাকে ফাঁসানোর জন্য। তখন কাটেরাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। কাটেরাকে থানায় অনেক নির্যাতন করা হলেও সে কোনোভাবেই স্বীকারোক্তি দেয় না। এদিকে জমির আশেপাশে না যাওয়ার জন্য জমিদারের লোকেরা কৃষকদের উপর অত্যাচার করতে শুরু করে। অন্যদিকে চন্দনের মামলা হওয়ার কারণে কাটেরার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চায় না। সাহায্যের জন্য প্রভা তার বাবার কাছে যায়,
কিন্তু তার বাবা তাকে সাফ মানা করে দেয়। তারপর ঘটে এক অদ্ভুত ঘটনা। কাঠেরার সাথে যে বোবা কর্মীটি ছিল তার নাম ছিল চম্পা। সেই চম্পা গ্রামের সবার ভালোর জন্য এবং কাঠেরাকে মুক্ত করে আনার জন্য তার অপরাধ নিজের মাথায় নিয়ে নেয় এবং স্বীকারোক্তি দেয় যে সেই চুরি করেছিল, যার কারণে কাঠেরা ছাড়া পেয়ে যায়। কাঠেরা এসে গ্রামবাসী সবাইকে সাহস দেয় এবং তাদেরকে বোঝায় যে কিভাবে জীবনে লড়াই করে চালিয়ে যেতে হবে। তাদেরকে বলে যে আজ থেকে আমাদের নতুন চিহ্ন হবে সবুজ রঙের গামছা এবং সবুজ রঙের পতাকা। ভূমি অফিসের বড় কর্মকর্তার কাছে কৃষকরা গেলে তিনি তাদেরকে আশ্বস্ত করে এবং বলে যে আগামী সপ্তাহে বড় অফিসাররা আপনাদের কাছে যাবে, তখন আপনারা তাদেরকে আপনাদের কাছে থাকা কাগজপত্র দেখাবেন, তাহলে তারা আপনাদের জমি আপনাদেরকে বুঝিয়ে দিবে। এদিকে সেই ঘুষখোর ভূমি কর্মকর্তা এইসব ঘটনা এসে জমিদারকে জানায়। এমন সময় কাঠেরা এবং প্রভা জমিদারকে তাদের বিয়ের নিমন্ত্রণ দিয়ে যায়। তখন জমিদারকে রাগন্ত অবস্থায় কাউকে ফোন দিতে দেখা যায়। এদিকে আমরা কাঠেরা এবং প্রভার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে পারি। তারপর কাঠেরা সিগারেট খাওয়ার জন্য বাইরে বের হলে সে রাঙ্গাপ্পা নামে একজনকে দেখতে পায়, যার সাথে তার আগে ঝগড়া হয়েছিল। কথা প্রেক্ষিতে তার ঝুলির মধ্যে অস্ত্র দেখতে পায়, যেটা সে অন্য কারো কাছ থেকে অর্ডার করেছিল। অস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কাঠেরাকে উত্তর দেয় যে এখন ফসল কাটার মৌসুম, সেজন্য সে অন্য কারো কাছ থেকে কাস্তে নিয়েছে, যেহেতু কাঠেরা তার বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। কাঠেরা তখন তার দুলাভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যে এখন ফসল কাটার মৌসুম কিনা। দুলাভাই না বোধক উত্তর দিলে তার সন্দেহ হয়। তখন তারা দুজন মিলে রাঙ্গাপ্পাকে আটকে তাকে জোরপূর্বক জিজ্ঞাসা করে। তখন রাঙ্গাপ্পা উত্তর দেয় যে সে অস্ত্রগুলো এমন একটা দলের জন্য এনেছে যাদের পেশা হচ্ছে কুয়া খনন করা, কিন্তু তাদের আসল পেশা হচ্ছে মানুষকে খুন করা। দুলাভাই তাদের এই গ্রামে আসার কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় জমিদার দেবরায় তাদেরকে ফোন করে এনেছে, যাতে করে যেসব কৃষকের কাছে জমির কাগজপত্র আছে তাদেরকে মেরে ফেলা হয়। এতে করে দুজনেই অবাক হয়ে যায়। পরবর্তীতে তারা জিজ্ঞাসা করে যে এই হত্যাকাণ্ড কবে চালানো হবে। রাঙ্গাপ্পা উত্তর দেয় আজ রাতেই হত্যাকাণ্ড চালানো হবে, যার কারণে কাঠেরা সিদ্ধান্ত নেয় যে সে একাই যাবে সেই ভাড়াটে গুন্ডাদের নিশ্চিহ্ন করে দিতে। এদিকে সিন চলে আসে প্রেজেন্টে। ফরেন্সিক লেডি অফিসার কোনো একজন দুর্বৃত্তকে কঙ্কালগুলির উপর পেট্রোল ঢেলে আগুন জ্বালাতে দেখতে পায় এবং তাকে সেখানেই আটকে ফেলে। তখন সেই দুর্বৃত্তের মুখোশ উন্মোচন করলে আমরা দেখতে পাই এটা সেই কনস্টেবল যে পুলিশ অফিসারকে বারবার বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে বিচলিত হতে দেখা গিয়েছিল। তখন সে সমস্ত ঘটনা খুলে বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই গুন্ডার দল কুয়ার ভেতরে সম্পূর্ণ গ্রামকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সেখানে কাঠেরা চলে আসে এবং সে দেখতে পায় কুয়ার ভেতরে সর্বমোট 108 জন গুন্ডা রয়েছে। কাঠেরা এবং তাদের মধ্যে এক কঠিন ফাইট হয়ে যায়। তবে আমরা দেখতে পাই কাঠেরা তাদের মধ্যে একজনকে হত্যা করতে গিয়েও তাকে ছেড়ে দেয় এবং সেই গুন্ডা সেখান থেকে পালিয়ে যায়। কাঠেরা একে একে 107 জনের জীবন নাশ করে সমস্ত গুন্ডা দলের হালুয়া টাইট করে দেয় এবং এতগুলো মানুষের প্রাণ নেওয়ার জন্য সে দেবীমার কাছে ক্ষমা চায়। তারপর সেই বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ দিয়ে সেই কুয়াটাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে এবং 107 জন মানুষের মৃতদেহ সেই মাটির নিচে চাপা পড়ে যায়। ভোরবেলা সে এবং তার দুলাভাই যখন তাদের বাড়িতে ফিরে আসে তখন অনেক মানুষের ভিড় দেখতে পায় এবং সে যখন ঘরে প্রবেশ করে তখন সে সম্পূর্ণ শকড হয়ে যায়, কারণ সেখানে প্রভার মৃতদেহ পড়েছিল। কোনো এক অজ্ঞাত ব্যক্তি প্রভাকে হত্যা করে ফেলেছিল। এখানে আসলে আমরা এই ছবির সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি দেখতে পাই। কাঠেরা প্রভাকে অর্থাৎ প্রভার মৃতদেহের সঙ্গে বিবাহ সম্পন্ন করে এবং তাকে বিদায় দেওয়ার জন্য শ্মশান ঘাটে চলে যায়। বেঁচে থাকার সময় প্রভা বেশ কয়েকবার কাঠেরার কাছে একটি কিস চেয়েছিল, কিন্তু কাঠেরা কখনোই তাকে একটি কিস করেনি। সেজন্য সে তাকে বিদায় দেওয়ার আগে শেষবারের মতো একটি কিস করে নেয়।
তারপর প্রতিশোধের আগুনে জর্জরিত হয়ে সে চলে যায় জমিদারের ঘরে এবং সেখানে সে জমিদারকে নৃশংসভাবে হত্যা করে। তৎক্ষণাৎ পুলিশ চলে আসায় তাকে সেখান থেকে গ্রেফতার করে নেয়। অর্থাৎ আমরা কাটেরাকে যেই কারণে জেলখানায় বন্দি দেখেছিলাম সেটা হচ্ছে সে জমিদার দেবরায়কে হত্যা করেছিল এবং সেই কারণেই তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। এই ঘটনা শুনে পুলিশ কনস্টেবল এবং লেডি অফিসার দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। সেই পুলিশ কনস্টেবল ফরেন্সিক অফিসারকে বলে, কাটেরা আমাকে বলেছিল জীবন শুরু করার সময় জীবনটাকে ধ্বংস করে দিও না। সে আরও বলে, ওই 108 জন লোক উত্তর থেকে এসেছিল, আমি তাদের চোখে শুধু নৃশংসতাই দেখেছি, কিন্তু কাটেরার চোখে আমি গ্রামের জন্য ভালোবাসা দেখেছিলাম। আমার ভেতরে থাকা রাক্ষসকে চিরদিনের জন্যই কাটেরা মিটিয়ে দিয়েছে। সে আমাকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করেছে। কাটেরা যদি না থাকতো আমি তাহলে আজকে জেলের ভিতরে থাকতাম। আমি তার কাছে চিরঋণী। একথা শুনে ফরেন্সিক অফিসার সেই মৃত্যুগুলোকে ন্যাচারাল ডেথ হিসেবে আখ্যা দিয়ে পরের দিন তার রিপোর্ট জমা দিয়ে দেয়। আসলে সেও চাইতো না এই মৃত্যু রহস্য উন্মোচন হয়ে কাটেরার মতো একজন মানুষকে আবার জেলখানার মধ্যে বন্দি করতে। কনস্টেবল এই জন্য তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এমন সময় কাটেরা গ্রামে ফিরে আসে। গ্রামের সকলেই তাকে দেখে খুব আনন্দিত হয় এবং তাকে বলে, যখন তুমি জেলখানায় ছিলে তখন জমিদার গাড়োয়া আমাদের উপর অনেক অত্যাচার করেছিল এবং আমাদের জমি চাষের অভাবে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এখন একমাত্র তুমিই পারো আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে। তোমাকে অবশ্যই ওলেমারিকে আবার আমাদের গ্রামে আনতে হবে। পরবর্তী সিনে আমাদেরকে গ্রামের সেই উৎসব দেখানো হয়। দেবী মায়ের গয়না নিয়ে আসে প্রভার ভাই। তখন কাটেরা তার পাশে এসে দাঁড়ায়। সে কাটেরাকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? কাটেরা উত্তর দেয়, আমি আগের মতোই আছি, কিন্তু আমার মনে হয় তুমি বদলে গিয়েছ। তখন পদ্ম উত্তর দেয়, মানুষকে সময়ের সাথে বদলে যেতে হয়। এমন সময় কাটেরা সেই ছুরিটা বের করে সামনে রাখে, যে ছুরিটা তাকে রক্ষা করার জন্য পদ্মকে কাটেরা দিয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় প্রভার ভাই পদ্ম তাকে বিয়ের আগের দিন রাতে মায়ের সাথে দেখা করাবে বলে নির্জন কোনো একটা জায়গায় নিয়ে আসে এবং পেছন থেকে ছুরিকাঘাত করে। পদ্ম বলে, তুমি আমাদের পরিবারের পিছনে ছুরি মেরে দিয়েছিলে, তোমার জন্য আমাদেরকে সারা জীবন মাথা নিচু করে চলতে হবে। এই বলে সে আরো কয়েকবার তার নিজের বোনকে ছুরিকাঘাত করে। প্রভা বারবার তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও সে তাকে আরো একবার ছুরিকাঘাত করে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। এই সবকিছু আবার সেই 108 জন দস্যুর মধ্যে থাকা কাটেরা, যে লোকটিকে প্রাণ ভিক্ষা দিয়েছিল, সে দেখে ফেলে এবং জেলখানায় গিয়ে তাকে সবকিছু খুলে বলে। তারপর সিন চলে আসে বর্তমানে। পদ্ম এবার কাটেরাকে সেই ছুরি দিয়ে আঘাত করে ফেলে। তারপর সবকিছু স্বীকার করে সে বলে, হ্যাঁ আমি প্রভাকে মেরেছি। ঘরের মেয়ে যদি মরে যায় তাহলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু ঘরের মেয়ে যদি তোর মতো নিচু জাতের কাউকে বিয়ে করে তাহলে সেটা সহ্য করতে পারবো না। সে আমার বোন ছিল ঠিকই, কিন্তু আমাদের জন্য আমাদের পরিবারই সবচেয়ে বড়, আমাদের জাত সবচেয়ে বড়। শুধু এক বোন কেন, আমার যদি 10 বোনও থাকতো আমি তাদেরকে একইভাবে হত্যা করে ফেলতাম এই ধরনের পাপের জন্য। এ বলে সে কাটেরার উপর আবার আক্রমণ করতে গেলে কাটেরা এবার পশুর বদলে তাকেই বলি দিয়ে দেয়। তারপর সে সবার উদ্দেশ্যে আহ্বান করে যাতে তারা জাত, ধর্ম, বর্ণ ইত্যাদি ভুলে গিয়ে একত্রে বসবাস করে এবং সমাজে উঁচু নিচুর ভেদাভেদ না করে। এতে করে সেই জমিদার পর্যন্ত অনুতপ্ত হয়ে যায়। তারপর কাটেরাকে আবার জেলখানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং এভাবেই চমৎকার একটি আন্ডাররেটেড মুভির সমাপ্তি ঘটে। আসলে এই মুভি থেকে আমাদের শিক্ষা হচ্ছে, সমাজে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে উঁচু নিচু সকল কিছুর উপরে গিয়ে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা এবং সবাইকে সমান চোখে দেখা। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন।